ক্লাস 3 অ্যাডমিশন টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইংলিশের শীট নাম্বার 14 নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন বলছে রাইট দ্য ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। এখানে তোমরা দুটো শব্দ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে টব আর একটা হচ্ছে সিড। তো এটা উচ্চারণ অ্যাকচুয়ালি ইংলিশ উচ্চারণটা হচ্ছে টাব, যার বাংলা আমরা বলি টব, অর্থাৎ একটা পাত্র যেখানে আমরা কোনো কিছু রাখি বা সেখানে একটা চারা গাছ আমরা বপন করতে পারি। তো এটার অনেক ধরনের মিনিং লেখা যায়। টাবের সিনোনিম হিসেবে আমরা বাকেট লিখতে পারি, ঠিক আছে, বা এটাকে যদি এক্স্যাক্টলি সিনোনিম মানে একটা ওয়ার্ড মিনিং আমরা করতে চাই, সো আমরা লিখতে পারি টাইপিক্যালি রাউন্ড কন্টেইনার। রাউন্ড কন্টেইনার। ওকে, এটাকে আরেকটু এক্সটেন্ড করে লিখলে হতে পারে ফর হোল্ডিং লিকুইডস আর গ্রোয়িং প্ল্যান্টস, ঠিক আছে। টাইপিক্যালি রাউন্ড কন্টেইনার ফর হোল্ডিং লিকুইডস অর গ্রোয়িং প্ল্যান্টস। নাম্বার 2তে আছে সিড। সিড মানে কি? সিড মানে হচ্ছে বীজ, তাই না? তো এটার ইংলিশ মিনিং আমরা লিখতে পারি a part of fruit from where বা from which যেটাই দেই না কেন which a new plant can grow. Okay, সো আমরা দেখলাম সিডের মিনিংটাকে একটু বড়, মানে সিড মানে তো বীজ, তাই না? বীজ মানে হচ্ছে যেটা আমরা ফ্রুটের ভিতরে, যেমন তুমি যখন আম খাও, আমের ভিতরে শক্ত একটা অংশ থাকে যেটাকে আমরা আমের সিড বলে থাকি, সেখান থেকে কিন্তু একটা বেবি প্ল্যান্ট গ্রো করে, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 2 নিয়ে। পুট দ্য ওয়ার্ডস ইন কারেক্ট বক্সেস অফ সিলেবলস। তো এখানে আমাদের কিছু ওয়ার্ড দেয়া আছে, এই ওয়ার্ডগুলো কোনটা কি ধরনের সিলেবল সেটা আমরা এখানে বসিয়ে সলভ করব। সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ। এটা মিন করে একটা ইংলিশ ওয়ার্ডের কয়টা অংশ থাকে আমরা যেটাকে একবার উচ্চারণ করতে পারি। যেমন এখানে প্রথমে দেওয়া আছে সিলেবল। সিলেবল সাধারণত 4 প্রকার, এখানে সেটাই দেওয়া আছে: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পলিসিলেবল। তো মনোসিলেবল মানে যেটাকে আমরা একবার উচ্চারণ করতে পারি বা একটা অংশ থাকে। তো এরকম কে আছে? পেন্সিল, টল, বিউটিফুল, ইম্পর্টেন্ট, ফিশারম্যান, প্রিপারেশন, দিস, সিস্টার। এগুলোর ভিতরে আমরা যদি লক্ষ্য করে দেখি, টল যে ওয়ার্ডটা আছে এটা একবারে আমরা উচ্চারণ করতে পারি, এর কিন্তু আর অন্য কোনো অংশ নাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকটা হবে দিস, এই দুটোই আছে এখানে, কেমন? এছাড়া আরো অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন পেন হতে পারে, ডেন হতে পারে, ঠিক আছে, রান হতে পারে, কেমন? তো এগুলো সবগুলোকে আমরা বলি মনোসিলেবল। ডাইসিলেবল মানে দুইটা অংশ থাকবে। এখানে আমরা প্রথমে পাচ্ছি পেন্সিল, পেন্সিল। এরপরে আছে আমাদের সিস্টার, আছে দুইটা অংশ, SISTER, সিস্টার, ঠিক আছে। তারপর ট্রাইসিলেবল মানে 3টা অংশ থাকবে। সো এগুলো আমাদের সলভ হয়ে গেছে, আমরা একটু দাগ দিয়ে রাখি। 3টা অংশ কোথায় কোথায় থাকছে? বিউটিফুলে থাকছে, বিউটিফুল, বিউটিফুল। এরপরে থাকতেছে আমাদের ইম্পর্টেন্টে থাকছে, ইম একটা পার্ট, পর একটা পার্ট, টেন্ট, ইম্পর্টেন্ট, হ্যাঁ, 3টা অংশে বিভক্ত। আর কিছু আছে আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, ফিশারম্যান হয় FISHERMAN। ফিশারম্যান মানে কি তোমরা জানো? ফিশারম্যান মানে হচ্ছে জেলে, যারা মাছ ধরে তাদেরকে বলা হয় জেলে। তো এখানেও কিন্তু আমরা 3টা অংশ পাচ্ছি। তাহলে আমাদের আর থাকলো কোন শব্দগুলো? সো এখানে একটা শব্দই আছে, সেটা হচ্ছে প্রিপারেশন, যেটা পলিসিলেবল, অর্থাৎ 3-এর অধিক যে অংশগুলো থাকে যেই ওয়ার্ডের মধ্যে সেটাকে পলিসিলেবল বলা হয়। 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা, 7টা, যেটাই থাকুক না কেন, 3টারও বেশি হলেই সেটা পলিসিলেবল। সো প্রিপারেশন, preparation.
পলিসিলেবল আরেকটি এক্সাম্পল, চমৎকার এক্সাম্পল হয় ইউনিভার্সিটি। ঠিক আছে, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 নিয়ে আলোচনা করব, মেক সেন্সিবল সেন্টেন্সেস। এখানে তোমরা লক্ষ্য করছো কিছু ওয়ার্ড আছে, সেগুলোকে কমা কমা দিয়ে লেখা আছে। এই ওয়ার্ডগুলোকে নিয়ে আমাদেরকে সেন্সিবল অর্থাৎ শব্দ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ইকুয়াল, এ হ্যাজ এ স্কোয়ার সাইডস 4, এটাকে সাজায় লিখতে হবে। যেমন আমরা যদি, এটা কিন্তু আমাদের একদম পাঠ্য বইয়ের একটা লাইন এখান দিয়ে আছে, সো আমরা লিখতে পারি আ স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, আ স্কোয়ার হ্যাজ, দেন আমরা লিখতে পারি 4, দেন আমরা লিখতে পারি ইকুয়াল sides. Okay, a square has 4 equal sides. বাস একটা সেন্সিবল সেন্টেন্স কিন্তু হয়ে গেল। এরপর আমরা দেখব কোনো ওয়ার্ড কিন্তু বাকি থাকছে কিনা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, দেন এখানে আছে 1 2 3 4 5, 5টা ওয়ার্ড। বেটার, কিউর ইজ, প্রিভেনশন। দেন এটা একটা খুব কমন একটা সেন্টেন্স, আমরা ইন জেনারেলি আমাদের ডেইলি লাইফে এটাকে ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি এটার যে আনসার হবে সেটা হচ্ছে প্রিভেনশন। আমি মিনিংটা তোমাদেরকে করে দিব। প্রিভেনশন হয়ে গেছে, এটা ইজ, দেন হবে বেটার, এরপর ইউজ করবো দ্যান, দেন ফাইনালি কিউর। ওকে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটার মানে হচ্ছে প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। ঠিক আছে, এটা বাংলা যে অর্থ, যেটার একটা পরিষ্কার অর্থ দাঁড়ায় যদি আমাদের কোনো অসুখ বিসুখ বা রোগ হয়, তাহলে মেডিসিন খেয়ে ভালো হওয়ার থেকে আগে থেকে যদি আমরা পূর্ব সতর্কতা অবলম্বন করি যাতে আমাদের রোগ না হয়, সেটাই কিন্তু বেটার, তাই না? নাম্বার সি, এখানে চিলড্রেন ফ্লাইং সাম আর কাইটস, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আমরা প্রথমে লিখব চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, এরপর ইউজ করব ভার্ব আর, চিলড্রেন আর, এরপর ইউজ করব আরেকটা ভার্ব, মেইন ভার্ব এটা, ফ্লাইং, চিলড্রেন আর ফ্লাইং, এরপর ইউজ করব সাম, চিলড্রেন আর ফ্লাইং সাম কাইটস। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড কিন্তু আমাদের হয়ে গেছে। মানে বাচ্চারা কিছু ঘুড়ি ওড়াচ্ছে। এখানে আর কে আমরা বলি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এবং ফ্লাই থেকে এসছে ফ্লাইং, ফ্লাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। এবং তোমরা কি বলতে পারবে এটা কি ধরনের সেন্টেন্স? তোমরা যদি জানো এটা কি ধরনের সেন্টেন্স, প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাও এটা কি ধরনের সেন্টেন্স এবং এটা কোন টেন্সে আছে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 4-এ আমরা চলে যাই, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। আচ্ছা, নিচে যে কিছু ওয়ার্ড আছে এগুলো কোনটা কোন জেন্ডারে আছে সেটা আমাদের লিখতে হবে। তো আমরা নিশ্চয়ই জানি যে জেন্ডার কত প্রকার। জেন্ডার কিন্তু 4 প্রকার, তাই না? এবং সেগুলো কি কি? ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার। জেন্ডার চেঞ্জিং বলতে মূলত যে জিনিসটাকে বোঝায় যে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিন অথবা ফ্যামিলিন থেকে ম্যাসকুলিনকে বোঝায়। তো এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা কি আছে, যে নেফিউ। নেফিউ মানে কিন্তু ভাতিজা অথবা ভাগনা। তো এর যে লিঙ্গ পরিবর্তন, যেটা আমরা জেন্ডারের মিনিং, লিঙ্গ পরিবর্তন করলে কি দাঁড়াবে? ভাতিজি অথবা ভাগ্নি। তার ইংলিশ যে ওয়ার্ড সেটা হচ্ছে নিস। তাহলে আমরা লিখবো নিফিউ, নিস। বানানটার প্রতি খুব কেয়ারফুল থাকতে হবে, NIECE। ঠিক আছে, দেন আমাদের আছে জেন্টেলম্যান। জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক। এর যে মানে অপোজিট জেন্ডার, যেটা কিনা আমরা ফেমিনিন জেন্ডার বলি, এটা হবে লেডি। দেন 3 নাম্বারে আছে টেইলর। টেইলরের মিনিং হচ্ছে দর্জি, যার লিঙ্গ পরিবর্তন করলে দাঁড়াবে মহিলা দর্জি। যার ইংলিশ ওয়ার্ডটা কিন্তু আমি মনে করব একটু কঠিন। এটাকে আমরা বলি সিমস্ট্রেস। স্পেলিংটা হচ্ছে SEAMSTRES। সিমস্ট্রেস মানে হচ্ছে মহিলা দর্জি। কেমন? নাম্বার 4-এ আছে কক। কক মানে হচ্ছে মোরগ। তাহলে
তাহলে তার জেন্ডার চেঞ্জগুলো হবে হ্যান, মুরগি। কেমন? নাম্বার 5 মেল, ফিমেল, পুরুষ মহিলা, সরি, মেল ফিমেল। And finally, number 6 এ আছে ওয়াইফ। ওয়াইফটা কিন্তু অলরেডি ফেমিনিন জেন্ডারে আছে, সো এটাকে ম্যাসকুলিন করতে হবে, এটা হবে হাজবেন্ড। তো এই প্রশ্নটাতে কিন্তু আমরা জাস্ট কি করলাম, জেন্ডারকে চেঞ্জ করেছি। আমাদেরকে কিন্তু প্রশ্ন এভাবে দেয়া থাকতে পারে, ফাইন্ড আউট দ্য কমন জেন্ডার, ফাইন্ড আউট দ্য ম্যাসকুলিন জেন্ডার, ফাইন্ড আউট দ্য ফেমিনিন জেন্ডার, অথবা ফাইন্ড আউট দ্য নিউটার জেন্ডার। ঠিক আছে, আমরা এরপরে 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। বাংলা আছে, ইংলিশ করতে হবে। প্রথম যে ট্রান্সলেশনটা আছে, আমরা পানি পান করছি, আমরার ইংলিশটা কি সেটা আগে তোমাদের জানতে হবে। আমরা ইংলিশ হচ্ছে উই, সো আমরা লিখবো উই, এরপর অবভিয়াসলি একটা ভার্ব লাগবে উই আর। যেহেতু পান করছি তার মানে রানিং সিচুয়েশন, উই আর ড্রিঙ্কিং, মানে কাজটা এখনো চলমান আছে। We are drinking, then finally water. Okay. Then number 2 তে আছে, সে একটি ছবি আঁকছে, সে ইংলিশ হচ্ছে he is, এটাও এই কাজটা চলমান আছে, আঁকছে মানে রানিং সিচুয়েশনে আছে, he is। Then আমরা লিখব drawing, DRAWING, he is drawing a picture. ওকে, এন্ড নাম্বার 3 তে আছে মিনা একটি গান গাচ্ছে। এটাও কিন্তু আমাদের ঠিক চলমান অবস্থা, যেটাকে আমরা কন্টিনিউয়াস ফরমেশন বলি। এবং মজার বিষয় হচ্ছে, আমরা যে ইতিপূর্বে যে দুটো সেন্টেন্স লিখেছি, আমরা যদি একটু স্ট্রাকচারটা ফলো করি, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়েছে, এরপর মেইন ভার্বের সাথে আইএনজি আপসেট, এই ধরনের টেন্সগুলোকে আমরা ইন জেনারেলি কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। যেহেতু ইজ আর এগুলো প্রেজেন্ট ফরমেশন, যার কারণে এটাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মিনা একটি গান গাচ্ছে, এটার যে ট্রান্সলেশন হবে মিনা ইজ, গান গাওয়ার ইংলিশ হচ্ছে সিং, তো সেখান থেকে সিঙ্গিং করতে হবে আমাদেরকে। মিনা ইজ সিঙ্গিং, গান গাচ্ছে যেহেতু আছে, মিনা ইজ সিঙ্গিং দিলেই মিনা গান গাচ্ছে হয়, কিন্তু এখানে আছে মিনা একটি গান গাচ্ছে, যার কারণে আ সং কথাটাকে আমাদের অ্যাড করতে হবে। আর ফাইনালি মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা তো খুবই পপুলার একটা ট্রান্সলেশন, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং cats and dogs, cats and dogs। মুষলধারে বৃষ্টি হওয়ার যে ইংলিশ, সেটা হচ্ছে কিন্তু ক্যাটস অ্যান্ড ডগস। কেমন? তো এখানে 4টা সেন্টেন্সে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলো। সো এই জন্য আমি মনে করি টেন্স শেখার একটা বিশেষ গুরুত্ব আছে ট্রান্সলেশন পারার ক্ষেত্রে। ট্রান্সলেশনে টেন্সের কিন্তু কোনো বিকল্প নেই। আমাকে কোন ধরনের ভার্ব ইউজ করতে হবে সেটা কিন্তু আমাকে দেখেই বুঝতে হবে। আমি কি প্রেজেন্ট ইউজ করবো, পাস্ট ইউজ করবো, না ফিউচার, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। আর এজন্য যদি তোমাদের কোনো সহযোগিতা দরকার হয়, আমার টেন্স রিলেটেড একটি টিউটোরিয়াল আছে, আই বাটনে প্রেস করে তোমরা সেটা দেখে নিতে পারো। অথবা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে তার শেষেও লিঙ্কটা দেওয়া থাকবে। নাম্বার 6 এ চলে আসলাম। নাম্বার 6 কোশ্চেন বলছে, রাইট ইফ দ্য ফলোইং নাউনস আর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। নিচের যে নাউনগুলো আছে সেগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, সেটা আমাদেরকে লিখতে বলেছে। তো কাউন্টেবল মানে হচ্ছে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি, এবং আনকাউন্টেবল মানে হচ্ছে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না। ঠিক আছে, সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন আমি যদি তোমাকে বলি যে ওয়াটার একটা ওয়ার্ড, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়াটারকে কিন্তু কতটুকু আছে এটা সংখ্যায় গণনা করা যায় না, কিন্তু তার পরিমাণটা জানা যায় যে 2 লিটার, 5 লিটার বা 7 লিটার। বাট যেহেতু এটা সংখ্যায় আমরা গণনা করতে পারি না, যার কারণে ওয়াটার কিন্তু একটা আনকাউন্টেবল নাম। তো এখানে আমাদের প্রথমে আছে রাইস। রাইসকে আমরা কাউন্ট করতে পারি না, আমরা তার পরিমাণটা নির্ধারণ করতে পারি 2 কেজি, 4 কেজি, 5 কেজি বা 40 কেজি বা 1 কুইন্টাল। বাট যদি তুমি সংখ্যা গণনা করতে চাও,
পারবা না, যার কারণ এটা হবে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল। আনকাউন্টেবল। দেন এরপরে আছে এগ। এগ মানে হচ্ছে ডিম। ডিম কিন্তু সংখ্যায় গণনা করা যায়, সো এটাকে আমরা লিখব কাউন্টেবল নাউন। COUNTABLE। দেন আছে আমাদের পেন। পেন মানে কলম। হ্যাঁ, কলমকেও আমরা কলমের সংখ্যা গণনা করতে পারি, এটা আমাদের কাউন্টেবল হবে। কাউন্টেবল। এরপর আছে কফি। কফি মানে তো কফি, তো কফিকেও কিন্তু আমরা গণনা করতে পারি না, যার কারণে এটা হবে আনকাউন্টেবল। আমাদের এর পরের শব্দ আছে মানি, অর্থাৎ অর্থ। অর্থকে আমরা গণনা করতে পারি না, এটা অ্যাকচুয়ালি মনে হলেও যদি মনে হতে পারে যেটা কাউন্টেবল, বাট স্টিল এটি কিন্তু একটি আনকাউন্টেবল নাউন। সো এখানে আমার জায়গা নেই, আমি এটাকে শর্ট ফর্ম করে লিখলাম। মানে একটা আনকাউন্টেবল নাউন, এটা মাথায় রাখবে। এরপরে আছে বুক। বুক মানে বই। বই আমরা গণনা করতে পারি, এটা আমাদের কাউন্টেবল নাউন হয়ে যাবে। তো আমরা আমাদের আজকের এই 40 নাম্বার শিটটি সলভ করে ফেললাম। নেক্সট টিউটোরিয়ালে আবারও নতুন কোনো শিট নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে।